সরকারের পতন ঘটানোর পেছনে যে একটি যে কারণটি অন্যতম, মানে ওয়ান অফ দি প্রমিনেন্ট রিজনস যদি আমরা বলি, এর একটি বড় কারণ হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন, ব্যাপক হারে মানবাধিকারের লঙ্ঘন। যারাই তাদের বিরোধিতা করত, যারাই তাদের বিপক্ষে যেত, তাদেরকে আহ গোপন জায়গায় নিয়ে, গোপন টর্চার সেলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছে, তাদেরকে হ্যারাসমেন্টে শিকার হয়েছে। সুতরাং এটা ফেসিজমের একটা বড় উপাদান। আপনি যদি আইনি প্রক্রিয়ায় আনেন, সেটা তো আপনি পারবেন না সেটা করতে। আপনাকে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে যদি কাউকে আপনি দমিয়ে রাখতে চান। বাংলাদেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে এই গোপন বন্দিশালা আয়নাঘরের মতো যে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা একটি রাষ্ট্রের এটি কেন প্রয়োজন হয়, নাকি এর প্রয়োজনীয়তা তৈরি করা হয়, কি বলবেন ডক্টর সাব্বির আহমেদ? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি যে আহ, বিগত সরকার 5ই আগস্টের একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারটির পতন ঘটেছে, এবং সেই সরকারের পতন ঘটানোর পেছনে যে একটি যে কারণটি অন্যতম, মানে ওয়ান অফ দি প্রমিনেন্ট রিজনস যদি আমরা বলি, এর একটি বড় কারণ হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন, ব্যাপক হারে মানবাধিকারের লঙ্ঘন। যে বিষয়টি ডিটেলস আপনি বললেন আহ, আপনার উপস্থাপনার মাধ্যমে, আপনি এই বিষয়ে আমাদের সামনে পরিষ্কার করলেন, এবং বিশেষ করে জাতিসংঘের যে তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের বিষয়টিও আপনি উল্লেখ করলেন। আমরা আজকের পত্রিকায়ও সেটা দেখেছি। এবং এই দেখা যাচ্ছে যে এই মানবাধিকারের যে লঙ্ঘনগুলো, সেই লঙ্ঘনগুলো কিভাবে হয়েছে। বিগত শাসন আমলে আমরা দেখেছি যে বিভিন্ন টর্চার সেলের মাধ্যমে বিগত সরকার, তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। যারাই তাদের বিরোধিতা করত, যারাই তাদের বিপক্ষে যেত, তাদেরকে আহ গোপন জায়গায় নিয়ে, গোপন টর্চার সেলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। এর বহু প্রমাণ আমরা পেয়েছি, এবং আজকেও যিনি আমার সাথে সহ আলোচক আছেন, আমি আশা করছি তার কাছ থেকে আমি অনেক ইনসাইট পাবো এই বিষয়ে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আহ মানে আইন আদালত থাকার পরেও, আইনের শাসনের থাকার পরেও কেন এই ধরনের টর্চার সেলের প্রয়োজনীয়তা দেখা দিল। মানে দেখুন, এখানে মূলত পুরো বিষয়টা হচ্ছে যে ফেসিজম কখনোই তার বিরুদ্ধ মতকে সে সহ্য করতে পারে না। এখানে এই বিষয়টি খুব, যেটা আমরা হিটলারের সময়ও দেখেছি, যেটা আমরা মুসলিনের সময়ও দেখেছি, এবং এর অনেকটাই আমরা দেখেছি ভারতের এই বিদ্যমান যে নরেন্দ্র মোদী সরকার, তাদের সময় আমরা দেখেছি যে যারা এই সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছে, তাদেরকে হ্যারাসমেন্টে শিকার হয়েছে। সুতরাং এটা ফেসিজমের একটা বড় উপাদান, যে বিরুদ্ধ মতকে ভয় দেখিয়ে আপনি যদি আইনি প্রক্রিয়ায় আনেন, সেটা তো আপনি পারবেন না সেটা করতে। আপনাকে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে যদি কাউকে আপনি দমিয়ে রাখতে চান। কিন্তু এখানে তো আপনি যা বলবেন সেটাই হচ্ছে সত্য। সুতরাং অনেকটাই আপনি তার মুখ বন্ধ করার জন্য, তাকে তাকে দমানোর জন্য তখন এই এদেরকে ওই গোপন আস্তানায় নিয়ে গিয়ে বছরের পর বছর, দিনের পর দিন তাদের উপর যে টর্চার সেলে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই ব্রিগেডিয়ার আজমির কথা শুনেছি, বা আরো অন্য অনেকের কথাই শুনেছি। সুতরাং এটা যে সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকেই তাদের, কেউ আবার সেই আহ গুম হওয়া থেকে আর ফিরে আসে নাই, এরকম বহু উদাহরণ। জি বলুন এরকম সাব্বির বহু আহমেদ। জি সাব্বির আহমেদ, আপনি বলুন, শুনতে পাচ্ছি। এরকম উদাহরণ রয়েছে যারা তারা আর ফেরত আসে নাই। সুতরাং আমরা আশাবাদী যে জাতিসংঘ যে তথ্য অনুসন্ধান কমিটি দিয়েছে, এই রিপোর্টের ভিতরে এই বিষয়গুলোকে, টর্চার সেলের বিষয়গুলোকে আপনার যথাযথ বিচারিক প্রক্রিয়ায় আনা হবে, এবং এগুলো যথাযথ বিচার হবে, এটা আমরা দেখতে চাই।
এবং আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এটার কোনো বিকল্প নেই। বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ করা এবং যারা এই আয়নাঘরের টর্চারের সাথে যুক্ত তাদের শাস্তি নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের গণতন্ত্রকে আমরা অগ্রসর হতে পারবো না। সুতরাং যারা যারা মনে করছেন যে নির্বাচন করলেই আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসবে, তাদের জ্ঞাতার্থে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা যদি এই বিচারহীনতা সংস্কৃতিকে যদি বন্ধ করতে না পারি, তাহলে এই নির্বাচন করে যে গণতন্ত্র আমরা পেতে যাচ্ছি এটা কোনোই কাজে আসবে না। আপনাকে ধন্যবাদ। জি, ডক্টর সাব্বির আহমেদ, আমি একটু আপনার কাছে আসি আরেকটি তথ্য একটু তুলে ধরে। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছেন যে গুম কমিশনের প্রতিবেদন এবং নিরাপত্তা বাহিনীর তদন্তের উপর ভিত্তিতে ধারণা করা যায় সারা দেশে 700-800 আয়নাঘর আছে এবং এটা আরও বের হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলে এরকম আয়নাঘর ছিল। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে যে গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত ছিল, তার নির্দেশেই এগুলো হয়েছে, এমনটা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংখ্যায় যাব না, 700-800 না কতগুলো সেটি আমরা এখনো জানি না, কিন্তু এই যে আরো আরো আয়নাঘর রয়েছে যে বিষয়টি, এই ব্যাপারে আপনি কি বলবেন সাব্বির আহমেদ? এগুলো আসলে তাহলে 5ই আগস্টের পরে এত 6 মাস পরে এখনো আসলে এগুলো বের হয়নি নিশ্চয়ই অনেকগুলো, অথবা আরো নিশ্চয়ই অনেক মানুষ যদি থেকে থাকে, নিশ্চয়ই অনেক মানুষ সেখানে এখনো বন্দী আছেন। এই ব্যাপারে কি বলবেন? এটা তো আসলে মানে একটা রেজিম শুধুমাত্র তো রাজধানী কেন্দ্রিক হয় না, সমগ্র দেশের উপর তার নিয়ন্ত্রণ সে প্রতিষ্ঠা করতে চায়, সমগ্র দেশের আনাচে কানাচে সে প্রতিষ্ঠা করতে চায়। একই সাথে আপনার মানে দেশের যত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটা তো এটা যে শুধুমাত্র কেন্দ্রিক হবে সেটা ভাবার কোনো কারণ নাই। এটা সারা দেশব্যাপী হয়েছে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মনে করি। তো সংখ্যায় এর কিছু নেই। সুতরাং এটি আমার মনে হয় যে কথাটা বলা হচ্ছে এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা যাচ্ছে যে দেশব্যাপী এই টর্চার অনুসন্ধান করে সেগুলোর উপরে বিস্তৃত প্রতিবেদন দেখতে চাই। আমরা মিডিয়ার মাধ্যমে সেগুলো আমরা জানতে চাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।